অনেক কাল আগে এক জঙ্গলে এক চড়ুই পাখি থাকত, আর সেখানে থাকত আরও বিভিন্ন ধরনের জীবজন্তু। তারা সবাই মিলেমিশে একসাথে থাকত। একে অপরের সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। একদিন কোথা থেকে এক বিশাল আকৃতির কাক সেই বনে এসে প্রবেশ করলো। বাহ, এই বনটা তো দেখছি দেখতে ভারী সুন্দর। মনে হচ্ছে এখানে অনেক ধরনের পশু পাখিও বসবাস করে। এখন থেকে আমি এখানেই থাকবো, আমার আর খাবারের কোনো অভাব হবে না। যাই, বনের ওদিকে একটু ঘুরে দেখে আসি। অনেক দূর থেকে উড়ে এখানে এসেছে, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই বলে কাক বনের ভেতর দিয়ে উঠতে লাগলো। কিছু দূর উড়ে এসে সে দেখতে পেল একটা বানর ছানা বনের ভেতর হেঁটে বেড়াচ্ছে। আরে, এ দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। একটা বানর ছানা দেখছি জঙ্গলের ভেতর ঘুরে বেড়াচ্ছে। ওটাকে খেয়েই আমার প্রথম ভোজনটা শুরু করি। এই বলে কাক বানর ছানার ওপর আক্রমণ করলো, আর বানর ছানা কাকের খাবার হলো। পরদিন সকালে চড়ুই তার বাসায় বসে আছে আর তার ডিমে তা দিচ্ছে। ঠিক তখন সেখান দিয়ে এক বানর যাচ্ছিল। ও বানর ভাই, অনেক দিন পর তোমার দেখা মিলল। আজকাল তুমি থাকো কোথায়? আর বলো না চড়ুই, আমার মনটা ভালো নেই। কেন বানর ভাই, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? তুমি হয়তো জানো না চড়ুই, আমাদের এই জঙ্গলে এক বিশাল আকৃতির কাক ঢুকে পড়েছে। আর সেদিন সে আমার এক ছানাকে শিকার করে খেয়ে নিয়েছে। তাই তো অনেক দুশ্চিন্তায় আছি। আর বোধহয় এই জঙ্গলে শান্তিতে বাস করা যাবে না। তুমি এসব কি বলছো বানর ভাইয়া? এটা তো খুব খারাপ আর আতঙ্কের একটা খবর। এতদিন আমরা সুখে শান্তিতে ছিলাম, এবার বোধহয় শান্তিটা অশান্তিতে পরিণত হবে। সাবধানে থেকো চড়ুই, বলা তো যায় না ওই রাক্ষস কাকটা আবার কখন এসে তোমার বাসায় হানা দেয়। আমি এখন যাই, বনের অন্য প্রাণীদেরকেও খবরটা দিতে হবে। অন্যদিকে কাকটা একটা বাঘের ছানাকে শিকার করেছে। দূর থেকে এক শেয়াল কাকের সব কাণ্ড দেখতে পেল। আহ, কি আনন্দ! এই বনে দেখছি শিকারের কোনো অভাব নেই। চারিদিকে শুধু খাবার আর খাবার। এভাবে প্রতিদিন শিকার ধরে ধরে খেতে পারলে আমার শরীরটা আরও বিশাল হয়ে যাবে। হায় হায়, এই দানব কাক দেখছি বাঘের ছানাকেও ছাড়েনি। এবার দেখছি আমাদের ছানাপোনাদের এই রাক্ষসী কাকের হাত থেকে বাঁচানো যাবে না। যাই, তাড়াতাড়ি গিয়ে বাঘ মশাইকে খবরটা দিই। সে তাড়াতাড়ি বাঘের কাছে চলে গেল। বাঘমশাই, একটা দুঃসংবাদ আছে। কি সংবাদ নিয়ে এসেছিস? তাড়াতাড়ি বল। অনেক দিন হলো কোনো খারাপ সংবাদ কানে আসেনি। বাঘমশাই, আমাদের জঙ্গলে এক বিশাল আকৃতির কাক ঢুকে পড়েছে। কাক ঢুকেছে তাতে কি হয়েছে? এই সংবাদ নিয়ে তুই আমার কাছে এসেছিস? বাঘমশাই, এ যে সে কাক নয়, সে বনের সব পশু পাখির ছানাদের শিকার করে খেয়ে নিচ্ছে। এই একটু আগে দেখলাম সে আপনার ছানাকেও শিকার করে খাচ্ছে। বলিস কি? ওই কাকের এত বড় সাহস! ও আমার ছানাকে শিকার করে খেয়েছে। ওকে তো আমি ছাড়বো না। ওর কলিজাটা আমি বের করে খাবো। তুমি কাককে ধরতে পারলে তো তার কলিজা ছিঁড়ে খাবে। তুমি তাকে ধরতে গেলে তো সে উড়ে পালাবে। তাহলে তুই আমাকে একটা বুদ্ধি দে, আমি কিভাবে ওই কাককে ধরতে পারি। বাঘমশাই, এখন তো আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। আসবে কি করে? তোর মাথায় তো গোবর ভর্তি। কেন যে সবাই তোকে শিয়াল পণ্ডিত বলে ডাকে কিছুই বুঝি না। আমি ওই কাককে কিছুতেই ছাড়বো না। এদিকে চড়ুই তার বাসায় বসে ডিম দুটোকে পাহারা দিচ্ছে। আজ 2 দিন হয়ে গেছে বাসা থেকে বের হইনি। এদিকে আমার খুব খিদে পেয়েছে। যাই, বাইরে থেকে কিছু খাবার জোগাড় করে খেয়ে আসি। এই বলে চড়ুই খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। চড়ুই চলে যেতেই সেই রাক্ষসী কাক উড়ে এসে চড়ুইয়ের বাসার সামনে বসলো এবং ডিম দুটো দেখতে পেল। বাহ, আমার যে কি আনন্দ হচ্ছে তা কি বলবো। আরে বাহ, এখানে তো দুটো ডিম দেখতে পাচ্ছি। অনেক দিন হলো ডিম খাইনি, আজ আয়েশ করেই ডিম দুটো খেয়ে ফেলি।
কিছুক্ষণ পর চড়ুই ফিরে এসে দেখলো তার ডিম দুটো নেই। হাই হাই, আমার ডিম দুটো কোথায় গেল? নিশ্চয়ই ওই কাকটা এসে খেয়ে ফেলেছে। এভাবে চলতে থাকলে তো আমরা আর বংশ বাড়াতে পারবো না। না, এভাবে বসে থাকলে চলবে না, ওই কাককে উচিত শিক্ষা দিতেই হবে। এই বলে চড়ুই বাঘের কাছে গেল। বাঘমশাই, এতদিন আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু ওই দানব কাকটা আসার পর সব শেষ হয়ে গেছে। আজ সে আমার ডিম দুটো খেয়ে নিয়েছে। ওই কাকটা তো আমার ছানাকেও খেয়েছে, অথচ আমি কিছুই করতে পারছি না। বাঘমশাই, আমি ওই কাককে উচিত শিক্ষা দেব। তুই সামান্য একটা পাখি হয়ে ওই দানব কাককে শাস্তি দিবি? শুধু শক্তি নয়, বুদ্ধিও দরকার। ঠিক আছে, তুই যদি পারিস, তুই হবে এই জঙ্গলের বুদ্ধির রাজা। চড়ুই কাকের কাছে গিয়ে বলল, কাকমশাই, আমাকে খেয়ে আপনার পেট ভরবে না, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি। দাওয়াত? ঠিক আছে, আমি আসব। পরদিন কাক এসে সব খাবার খেয়ে ফেলল। খুব ভালো খাবার, কিন্তু আমার শরীরটা কেমন জানি লাগছে। আমি খাবারের মধ্যে বিষ মিশিয়েছিলাম। একটি ছোট গ্রাম, নাম মধুপুর। সেখানে এক বুড়ি একা থাকতেন। তার কোনো সন্তান ছিল না। তার একমাত্র ভরসা ছিল তার মুরগিগুলো। কিন্তু কয়েকদিন ধরে বুড়ির মনে একটা দুশ্চিন্তা বাড়তে লাগল। বাড়ির পেছনের জঙ্গলে থাকত এক চালাক শিয়াল। প্রতি রাতে সে চুপি চুপি এসে মুরগি চুরি করে নিয়ে যেত। আমার সোনার মুরগিরা, তোমরাই তো আমার পরিবার। তোমাদের ডিম বিক্রি করেই আমার জীবন চলে। আরে, কালকে একটা মুরগি কম ছিল, আজ আবার একটা নেই। এটা কি করে হচ্ছে? না, এভাবে আর চলতে পারে না। আমাকে কিছু একটা করতেই হবে। অনেক ভেবে বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো। আজ আমি একটা ফাঁদ বানাবো, দেখি কিভাবে পালায়। এই মুরগিটাই হবে টোপ, আর আমি এখানেই লুকিয়ে থাকব। এই বুড়ি কিছুই বুঝতে পারে না। প্রতিদিন একটা করে মুরগি নিয়ে যায় আর সে খুঁজতেই থাকে। আজ কিছু যেন আলাদা লাগছে, কিন্তু ওহ, এত সুন্দর সাদা মুরগি। আরে, এটা কি? আমি আটকে গেলাম। এইবার তোকে হাতে নাতে ধরেছি। কতদিন ধরে আমার মুরগি চুরি করছিস? তুই জানিস তোর জন্য আমি কত কষ্টে পড়েছি? আমার একটাই ভরসা ছিল এই মুরগিগুলো। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন করব না। আমি ভুল করেছি, আমি ক্ষুধার জন্যই এটা করেছি। আমাকে একবার ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখিস, আর কখনো আমার মুরগির দিকে তাকাবে না। না, আর কখনো না, আমি কথা দিচ্ছি। বুড়ির মনটা আসলে খুব নরম ছিল। বুড়ি শিয়ালটাকে ছেড়ে দিলেন। তারপর থেকে শিয়াল আর কখনো মুরগি চুরি করতে আসেনি। আর বুড়ি তার মুরগিগুলো নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলেন। অনেক দিন আগের কথা। সবুজ গাছপালা আর লতাপাতায় ঘেরা বিশাল একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা আঙ্গুর ফল গাছ ছিল, আর সেই গাছে বাস করত একটা বক পাখি। সেই গাছে অনেক রসালো আর মিষ্টি আঙ্গুর ফল ধরত, আর বক সেই গাছের আঙ্গুর ফল অনেক মজা করে খেত। অন্যদিকে সেই জঙ্গলে এক শিয়াল তার দুটি ছানার সাথে থাকত। প্রচণ্ড খরার ফলে জঙ্গলে খাবারের খুব অভাব দেখা দেয়, আর শিয়াল তার ছানাদের নিয়ে খুব সমস্যায় দিন কাটাচ্ছিল। বাবা, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দাও। আজ 2 দিন হয়ে গেছে, আমাদের তুমি কিছুই খেতে দাওনি। আমার প্রিয় ছানারা, আমি তো কম চেষ্টা করছি না। প্রচণ্ড খরার কারণে জঙ্গলে খাবারের অভাব দেখা দিয়েছে, তাই সব ছোট প্রাণী এই জঙ্গল ছেড়ে চলে গেছে। তোমরা চিন্তা করো না,
আমি যেভাবেই পারি তোমাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসব। এই বলে শিয়াল খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। সারা দিন এদিক ওদিক সে খাবারের খোঁজ করলো, কিন্তু কোথাও সে খাবার খুঁজে পেল না। অনেক সময় খাবার খোঁজের পর শিয়াল সেই আঙুর গাছের নিচে এলো। কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না। এদিকে তো আমি ছানাদের কথা দিয়ে এসেছি যে যেভাবেই পারি ওদের জন্য আমি খাবার নিয়ে যাব, কিন্তু সারাদিন ঘুরে আমি কিছু জোগাড় করতে পারলাম না। আমি না হয় না খেয়ে দিন কাটিয়ে দিতে পারবো, কিন্তু ওরা তো ছোট বাচ্চা, না খেতে পেলে ওরা তো মারা যাবে। হায় হায়, এখন আমি কি করব? আঙুর গাছে বসে বক সব শুনছিল। শিয়াল ভাই, আমি তোমার সব কথা শুনেছি, দুঃখ করো না। আমি থাকতে তোমার ছানারা না খেতে পেয়ে মারা যাবে না। বক ভাই, আমার ছানারা আজ 2 দিন হলো না খেয়ে আছে। আজ যদি ওদের জন্য খাবার নিয়ে যেতে না পারি তাহলে ওদেরকে আর বাঁচানো যাবে না। ওরা ক্ষুধার জ্বালায় বাসায় ছটফট করছে। তুমি সারাদিন ঘুরে কোনো খাবার জোগাড় করতে পারোনি? তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি তোমার খাবার জোগাড় করে দেব। এখান থেকে আমি তোমাকে কিছু আঙুর ফল দিচ্ছি, তুমি তোমার ছানাদের জন্য আঙুর ফল নিয়ে যাও। এই আঙুরগুলো খুব মিষ্টি আর রসালো। ঠিক আছে ভাই, এখান থেকে আমাকে তুমি কিছু আঙুর দাও, অন্তত ছানাদের জন্য বাসায় কিছু নিয়ে তো যেতে পারবো। এরপর বক আঙুর গাছ থেকে কিছু আঙুর শিয়ালকে পেড়ে দিল। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভাই। না না, ধন্যবাদ দিতে হবে না। কেউ না খেতে পেয়ে আমার চোখের সামনে মারা যাবে তা তো আমি মেনে নিতে পারি না। শোনো, যতদিন তুমি খাবার খুঁজে না পাও ততদিন তুমি এখানে চলে আসবে, আর আমি তোমাকে আঙুর ফল পেড়ে দেব। সত্যি বক ভাই, আসলে তুমি অনেক ভালো। শিয়াল খুব খুশি হয়ে সেগুলো নিয়ে তার বাসায় যেতে লাগলো। আঙুর নিয়ে শিয়াল তার বাসায় এলো আর তার ছানাদেরকে খেতে দিল। কি মজার আঙুর, অনেক মিষ্টি আর রসালো। বাবা, তুমি আঙুর ফল কোথায় পেলে? তোমাদের উপোস থাকার কথা শুনে তোমাদের বকচাচ্চু আঙুরগুলো তোমাদের দিয়েছে। এভাবে রোজ তোমাদের বকচাচ্চু তোমাদের আঙুর ফল দেবে। একদিন একটা সিংহ খাবারের খোঁজে জঙ্গলে ঘোরাফেরা করছিল। কি মুশকিল, কি মুশকিল! না না, এভাবে আর বেঁচে থাকা যাবে না। জঙ্গলে যা খাবারের অভাব দেখা দিয়েছে, এভাবে আর 2-4 দিন চলতে থাকলে আমি তো না খেয়ে মারা পড়ব। বেশ কিছু দূর যেতেই সিংহ দেখতে পেল শিয়াল একটা বককে তার পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপার কি? জঙ্গলে এত খাবারের অভাব থাকা সত্ত্বেও শিয়াল বককে খাচ্ছে না কেন? আর বকই বা শিয়ালের পিঠে ঘুরে বেড়াচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে ওরা একে অপরের খুব ভালো বন্ধু, কিন্তু আমি তো ওই বককে খেতে চাই, আর এই জন্য আমাকে একটা উপায় বের করতেই হবে। পরদিন শিয়াল জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, হঠাৎ সিংহ শিয়ালের সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার সিংহ মশাই, আমার পথ আটকে দাঁড়ালেন যে? কিছু বলবেন আমাকে? কিছু বলার জন্যই তো তোর পথ আটকে দাঁড়িয়েছি। গতকাল দেখলাম একটা বককে পিঠে নিয়ে তুই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস। বলি ব্যাপার কি, তুই বককে খাচ্ছিস না কেন? ও, এই কথা। বক তো আমার বন্ধু, ও আমার অনেক উপকার করেছে, তাই ওকে আমি আমার বন্ধু বানিয়ে নিয়েছি। জঙ্গলে খাবারের অভাব থাকার কারণে আমার ছানারা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল, আর আমি যখন অনেক খুঁজেও কোথাও খাবার খুঁজে পাচ্ছিলাম না, ঠিক তখন বক আঙুল ফল দিয়ে আমার ছানাদের প্রাণ বাঁচিয়েছে, তাই ওকে আমি আমার বন্ধু বানিয়ে নিয়েছি। বন্ধু না ছাই, আমি তো ভেবেছিলাম তুই অনেক বুদ্ধিমান, কিন্তু এখন দেখছি তুই একটা বোকার হদ্দ। শোন, এরকম সুযোগ আর পাবি না। চল, তুই আর আমি মিলে ওই বককে খেয়ে ফেলি। না না সিংহ মশাই, এরকম বিশ্বাসঘাতকতা আমি আমার বন্ধুর সাথে করতে পারবো না। যে আমার ছানাদের প্রাণ বাঁচিয়েছে, আমার এত বড় উপকার করেছে, আমি তার সাথে বেইমানি করতে পারবো না। দেখ, আবার ভেবে দেখ, শিয়াল, জঙ্গলে খাবারের যে অভাব, তাতে আমাদের বেঁচে থাকা মুশকিল হয়ে পড়েছে, তাই আরেকবার চিন্তা করে দেখ। আমায় ক্ষমা করবেন সিংহ মশাই, আমার প্রাণ চলে গেলেও আমি আমার মত পাল্টাবো না। এইভাবে কাজ হবে না দেখছি, যা করার আমাকেই করতে হবে। পরে সিংহ নিজেই সেই আঙুর গাছের নিচে গেল। হায় হায়, যা দিনকাল পড়েছে, খাবারের অভাবে আমার ছানাপোনা সব মারা যাবে।
কেউ কি নেই আমাকে সাহায্য করার জন্য? সিংহমশাই, আপনার ছানারা কি আঙুর ফল খেতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খেতে পারে। তুমি আমাকে কিছু আঙুর দাও। তারপর বক কিছু আঙুর ফল নিচে ফেলল। আমি খুব খুশি হয়েছি, আর আজ থেকে তুই আমার বন্ধু। আমি তোকে আমার বন্ধু বানিয়ে ফেললাম। এবার এসে যা আমার কাছে এসে, আমি তোকে পিঠে করে সারা জঙ্গল ঘোরাবো। ক্ষমা করবেন সিংহমশাই, আমি আপনার মতলবটা বুঝতে পারছি। আমার বন্ধু শিয়াল আমাকে সব আগে থেকেই বলে দিয়েছে আপনি আমাকে মেরে খাওয়ার ফন্দি করছেন। বকের কথা শুনে সিংহ শিয়ালের ওপর খুব ক্ষেপে গেল। বেটা পাজি শিয়াল, আমার ভাতে তুই ছাই দিয়েছিস, আমি তো তোকে ছাড়বো না। কয়েকদিন পর শিয়াল তার গুহায় ফিরে দেখে সিংহ তার গুহায় আর তার ছানা দুটো সেখানে নেই। কি ব্যাপার সিংহমশাই, আপনি এখানে, আর আমার ছানারা কোথায়? ওদেরকে কোথাও দেখছি না কেন? তুই আমার ভাতে ছাই দিয়েছিস। তুই বককে আমার বিষয়ে সাবধান করে অনেক অনেক বড় অন্যায় করেছিস। তাই আমি তোর ছানাদের ধরে নিয়ে আমার গুহায় বন্দি করে রেখেছি। যতদিন না তুই ওই বককে খাওয়ার জন্য আমাকে সাহায্য করছিস, ততদিন তোর ছানারা আমার কাছে জিম্মি থাকবে। না না সিংহমশাই, আপনি আমার ছানাদের কোনো ক্ষতি করবেন না। আমি আপনার শর্তে রাজি। ঠিক 2 দিন পর শিয়াল বককে নিয়ে সিংহের এখানে এলো। সিংহমশাই, আমি বককে আপনার বিষয়ে সব বলেছি। আজ থেকে আমরা 3 জন একে অপরের বন্ধু। আরে বাহ, বেটা শিয়ালের তো দেখছি অনেক বুদ্ধি। বককে খাওয়ার জন্য কি ব্যবস্থাটা না করে দিচ্ছে আমাকে। আয় বক, আয় আমার কাছে আয়, আমি তোকে খাবো। বক আপনার কানে কানে কিছু কথা বলতে চায়। যাও যাও বক, সিংহমশাইকে কি বলবে বলে এসো। সিংহ যখনই তার মুখটা বকের দিকে বাড়িয়ে দিল, তখনই বক তার লম্বা ঠোঁট দিয়ে সিংহের ওরে চোখে আঘাত বাবারে, করল। মরে গেলাম রে, বকের ওরে ঠোঁটের আঘাতে ওরে, সিংহের মরে চোখ গেলাম রে। অন্ধ হয়ে গেল। শয়তান সিংহ, ভেবেছিস তোর শয়তানি আমি বুঝতে পারিনি? তুই আমার ছানাদের যে মেরে ফেলেছিস তা আমি সেদিনই বুঝতে পেরেছি। আমি গোপনে তোর গুহায় গিয়েছিলাম, সেখানে আমি আমার ছানাদের মৃত অবস্থায় দেখতে পাই। তাই বকের সাথে ফন্দি করে তোকে অন্ধ বানিয়ে দিলাম। এবার ধুকে ধুকে অনাহারে তুই মর। অনেক দিন আগের কথা। সবুজ গাছপালা আর লতাপাতায় ঘেরা বিশাল একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা আঙ্গুর ফল গাছ ছিল, আর সেই গাছে বাস করত একটা বক পাখি। সেই গাছে অনেক রসালো আর মিষ্টি আঙ্গুর ফল ধরত, আর বক সেই গাছের আঙ্গুর ফল অনেক মজা করে খেত। অন্যদিকে সেই জঙ্গলে এক শিয়াল তার 2টি ছানার সাথে থাকত। প্রচণ্ড খরার ফলে জঙ্গলে খাবারের খুব অভাব দেখা দেয়, আর শিয়াল তার ছানাদের নিয়ে খুব সমস্যায় দিন কাটাচ্ছিল। বাবা, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দাও। আজ 2 দিন হয়ে গেছে, আমাদের তুমি কিছুই খেতে দাওনি। আমার প্রিয় ছানারা, আমি তো কম চেষ্টা করছি না। প্রচণ্ড খরার কারণে জঙ্গলে খাবারের অভাব দেখা দিয়েছে, তাই সব ছোট প্রাণী এই জঙ্গল ছেড়ে চলে গেছে। তোমরা চিন্তা করো না, আমি যেভাবেই পারি তোমাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসব। এই বলে শিয়াল খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। সারা দিন এদিক ওদিক সে খাবারের খোঁজ করল, কিন্তু কোথাও সে খাবার খুঁজে পেল না। অনেক সময় খাবার খোঁজের পর শিয়াল সেই আঙুর গাছের নিচে এলো। কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না। এদিকে তো আমি ছানাদের কথা দিয়ে এসেছি যে যেভাবেই পারি ওদের জন্য আমি খাবার নিয়ে যাব, কিন্তু সারাদিন ঘুরে আমি কিছু জোগাড় করতে পারলাম না। আমি না হয় না খেয়ে দিন কাটিয়ে দিতে পারবো, কিন্তু ওরা তো ছোট বাচ্চা, না খেতে পেলে ওরা তো মারা যাবে। হায় হায়, এখন আমি কি করব? আঙুর গাছে বসে বক সব শুনছিল। শিয়াল ভাই, আমি তোমার সব কথা শুনেছি, দুঃখ করো না। আমি থাকতে তোমার ছানারা না খেতে পেয়ে মারা যাবে না। বক ভাই, আমার ছানারা আজ 2 দিন হলো না খেয়ে আছে। আজ যদি ওদের জন্য খাবার নিয়ে যেতে না পারি, তাহলে ওদেরকে আর বাঁচানো যাবে না। ওরা ক্ষুধার জ্বালায় বাসায় ছটফট করছে। তুমি সারাদিন ঘুরে কোনো খাবার জোগাড় করতে পারোনি, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি তোমার খাবার জোগাড় করে দেব। এখান থেকে আমি তোমাকে কিছু আঙ্গুর ফল দিচ্ছি, তুমি তোমার ছানাদের জন্য আঙ্গুর ফল নিয়ে যাও। এই আঙ্গুরগুলো খুব মিষ্টি আর রসালো। ঠিক আছে ভাই,
এখান থেকে আমাকে তুমি কিছু আঙুর দাও, অন্তত ছানাদের জন্য বাসায় কিছু নিয়ে তো যেতে পারবো। এরপর বক আঙুর গাছ থেকে কিছু আঙুর শিয়ালকে পেড়ে দিল। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভাই। না না, ধন্যবাদ দিতে হবে না। কেউ না খেতে পেয়ে আমার চোখের সামনে মারা যাবে তা তো আমি মেনে নিতে পারি না। শোনো, যতদিন তুমি খাবার খুঁজে না পাও ততদিন তুমি এখানে চলে আসবে, আর আমি তোমাকে আঙুর ফল পেড়ে দেব। সত্যি বক ভাই, আসলে তুমি অনেক ভালো। শিয়াল খুব খুশি হয়ে সেগুলো নিয়ে তার বাসায় যেতে লাগলো। আঙুর নিয়ে শিয়াল তার বাসায় এলো আর তার ছানাদেরকে খেতে দিল। কি মজার আঙুর, অনেক মিষ্টি আর রসালো। বাবা, তুমি আঙুর ফল কোথায় পেলে? তোমাদের উপোস থাকার কথা শুনে তোমাদের বকচাচ্চু আঙুরগুলো তোমাদের দিয়েছে। এভাবে রোজ তোমাদের বকচাচ্চু তোমাদের আঙুর ফল দেবে। শিয়াল নদীর ধারে গেল এবং বকের সাথে কথা বলতে শুরু করলো। কেমন আছো বক মহাশয়? ভালোই আছি, তবে মাছ কম পাচ্ছি। তুমি খুব সুন্দর পাখি, তোমার ঠোঁট আর ডানা অসাধারণ। ধন্যবাদ। বাতাস এলে তুমি কি করো? দিক অনুযায়ী ঠোঁট ঘুরিয়ে রাখি। আর দুই দিক থেকে এলে? তখন ঠোঁট ডানার ভেতর লুকিয়ে রাখি। দেখাও তো। তুমি টুনি পাখিকে বাঁচার বুদ্ধি শিখিয়েছ, কিন্তু নিজেকে বাঁচাতে পারোনি। এক গ্রামে শিবু নামে এক দরিদ্র কিন্তু পরিশ্রমী মানুষ বাস করত। সে খুব সুস্থ সবল ছিল এবং কঠোর পরিশ্রম করতে ভালোবাসত। শিবু তার স্ত্রী মাধবী এবং ছোট মেয়ে ঝিলিককে নিয়ে একটি ছোট্ট কাঁচা বাড়িতে থাকত। একদিন শিবু বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হল। বাজারের পথে হাঁটতে হাঁটতে তার সঙ্গে দেখা হলো গ্রামের ধনী লোক ভোলানাথের। আরে শিবু, কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। আমিও বাজারে যাচ্ছি। শুনেছি আজ সেখানে অনেক গরু এসেছে। খুব ভালো ভালো গরু নাকি কম দামে বিক্রি হচ্ছে। তাই নাকি? তাহলে চলো গিয়ে দেখি। দুজন একসাথে বাজারের দিকে হাঁটতে লাগল। বাজারে গিয়ে তারা দেখল অনেক গরু সারি দিয়ে দাঁড়িয়ে আছে আর চারপাশে মানুষের ভিড়। তারা গিয়ে পৌঁছালো গরু বিক্রেতা গোপুর কাছে। ভাই, এই গরুটার দাম কত? স্যার, মাত্র ৫,০০০ টাকা, খুব সস্তা। ঠিক আছে, আমাকে একটা ভালো গরু দাও। তুমিও একটা গরু কিনে নাও, এত সস্তায় আর পাবে না। আমি কিনতে চাই, কিন্তু আমার কাছে মাত্র ৩,০০০ টাকা আছে। চিন্তা করো না, আমি তোমাকে ২,০০০ টাকা ধার দিচ্ছি, পরে দিয়ে দিও। সে ধার করা টাকা নিয়ে একটি সুন্দর গরু কিনল। গরুটার গলায় ছিল একটি ঝকঝকে সুন্দর ঘণ্টা। পথে সে মনে মনে ভাবতে লাগল, সব টাকা খরচ হয়ে গেল, আবার ভোলানাথকে ২,০০০ টাকা দিতে হবে। তবে এই গরুর দুধ, ঘি আর গোবর বিক্রি করে আমি সব টাকা শোধ করে দেব। বাড়িতে এসে শিবু তার স্ত্রীকে ডাকল। এই শোনো, বাইরে এসো। এই গরু দিয়ে আমরা দুধ, ঘি আর গোবর বিক্রি করে অনেক টাকা আয় করব। তুমি বাজারে গিয়ে চাল ডাল না কিনে এই গরু কিনে এনেছো কেন? মাধবী রেগে গিয়ে ঘরের ভেতরে চলে গেল। শিবু দুঃখ করে গরুটার দিকে তাকিয়ে রইল। এমন সময় ছোট মেয়ে ঝিলিক ঘর থেকে বেরিয়ে এসে বলল, বাবা, তুমি কি আমার জন্য বাজার থেকে কিছু খাবার আনোনি? ঠিক তখনই গরুর গলার ঘণ্টা বেজে উঠল। হঠাৎ এক অদ্ভুত আলো জ্বলে উঠল আর চোখের পলকে অনেক খাবার এসে পড়ল। এ তো জাদুর ঘণ্টা। আমাকে ভাত আর সবজি দাও। সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল আর ভাত সবজি এসে গেল। শিবু খুব খুশি হল। এই শোনো, আমাদের গরুর ঘণ্টায় জাদু আছে। মাধবী সামনে এসে বলল, আমাকে অনেক টাকা দাও। কিন্তু কিছুই এলো না। বুঝেছি, এই জাদু টাকা দেয় না, শুধু প্রয়োজনীয় জিনিস দেয়। এরপর থেকে যখনই তাদের কিছু দরকার হতো তারা গরুর ঘণ্টা বাজিয়ে তা পেয়ে যেত। ধীরে ধীরে তাদের অভাব দূর হলো এবং তারা ভালোভাবে জীবনযাপন করতে লাগল। এই খবর ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। শিবু হঠাৎ এত ভালো জীবন করছে কেন?
নিশ্চয়ই তার গরুর মধ্যে কিছু রহস্য আছে। এসব কথা শুনে ভোলানাথের মনে হিংসা জন্মালো। শিবু আগে এত গরিব ছিল, এখন আমার চেয়েও ভালো চলছে। নিশ্চয়ই গরুর জাদু আছে। যেভাবেই হোক ওই গরু বা ঘন্টা আমাকে পেতেই হবে। চল। একদিন শিবু গরু চড়াতে মাঠে গিয়েছিল। সেই সুযোগে ভোলানাথ তার ভৃত্য কালাকে নিয়ে সেখানে এলো। শিবু, তোমার বাড়িতে আগুন লেগেছে। কথা শুনে শিবু ভয় পেয়ে দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল। তারা গরুটি চুরি করে নিয়ে গেল। বাড়িতে এসে শিবু দেখল সব ঠিক আছে, কোথাও আগুন লাগেনি। তখন সে বুঝল তাকে ধোঁকা দেওয়া হয়েছে। আমার গরু, আমার প্রিয় গরু কোথায়? সে কান্নায় ভেঙে পড়ল। তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চারদিকে খুঁজতে লাগল। বাবা, আমি ভোলানাথ কাকার বাড়ির সামনে আমাদের গরু দেখেছি। শিবু তখন গ্রাম প্রধান রঘু কাকার কাছে গেল এবং সব ঘটনা খুলে বলল। চলো আমরা সবাই মিলে তার বাড়িতে যাই। শিবু, মাধবী ও রঘু কাকা ভোলানাথের বাড়িতে পৌঁছালো। তারা দেখল শিবুর গরুটা তার বাড়ির সামনে বাঁধা। কাকা, এই তো আমার গরু। এই ভোলা, বাড়িতে আছো? তখন ভোলানাথ ঘর থেকে বেরিয়ে এলো। তুমি শিবুর গরু নিয়ে এসেছো কেন? হ্যাঁ, এই গরু শিবুর, কিন্তু আমি ওকে 2000 টাকা ধার দিয়েছিলাম। সে এখনো টাকা ফেরত দেয়নি, তাই গরুটা আমি রেখেছি। আমি এক্ষুনি টাকা দেব। না, টাকা নয়, আমি এই গরুর ঘন্টা চাই। রঘু কাকা কিছুক্ষণ ভেবে বললেন, শিবু, তুমি টাকা দিতে দেরি করেছ, তাই গরু তুমি নেবে, কিন্তু ঘন্টাটা ভোলানাথকে দিতে হবে। বাধ্য হয়ে শিবু গরুর ঘণ্টা খুলে ভোলানাথকে দিয়ে দিল। ভোলানাথ খুব খুশি হল। শিবু দুঃখ নিয়ে গরু নিয়ে বাড়ি ফিরে এলো। এমন সময় ঝিলিক এসে বলল, বাবা, ঘরে আর ভাত নেই, সব শেষ। ঠিক তখনই গরুর চারপাশে আবার আলো জ্বলে উঠল এবং ভাত এসে গেল। শিবু অবাক হয়ে গেল। তাহলে জাদুটা গরুর মধ্যেই আছে, ঘন্টায় নয়। অন্যদিকে ভোলানাথ বাড়িতে বসে ঘণ্টা বাজাতে লাগল। টাকা দাও, গরু দাও, খাবার দাও। কিন্তু কিছুই এলো না। রেগে গিয়ে সে ঘণ্টাটা ছুঁড়ে ফেলে দিল। ঘন্টা তো একদম অকেজো। আমার 2000 টাকা নিলেই ভালো হতো। শেষ পর্যন্ত শিবু তার পরিবার ও গরুটির সঙ্গে আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এটা সোনাঝুরি গ্রাম। ছোট্ট, শান্ত আর সরল মানুষের বসবাস এখানে। চারদিকে সবুজ প্রকৃতি, নিরিবিলি পরিবেশ আর সবার মধ্যে আন্তরিক সম্পর্ক। এই গ্রামে খাবারের দোকান নামে মাত্র 2টি দোকান আছে। একটি বাবুল বিরিয়ানি মাস্টারের দোকান এবং অন্যটি গফুর হোটেলওয়ালার ভাতের হোটেল। কিন্তু গ্রামবাসীরা ভাতের পরিবর্তে বিরিয়ানি খেতে পছন্দ করে, কারণ বাবুল বিরিয়ানি মাস্টারের বিরিয়ানি গ্রামে খুব বিখ্যাত। তার রান্নার সুগন্ধ পুরো গ্রামকে যেন মুগ্ধ করে রাখে। বাবুল ভাই, তুমি আমাকে কখন বিরিয়ানি দেবে, নাকি এভাবেই রাখবে? আমি বিরিয়ানির গন্ধ খেতে চাই না। হ্যাঁ, সবাই পাবে, চিন্তা করো না, এখনো অনেক বিরিয়ানি আছে। গফুর ভাই, মাছ আর ভাতের দাম কত? 120 টাকা। আগে তো 80 টাকা ছিল। তুমি কি 120 টাকা নিচ্ছ? দেখো বাবু, আমি তোমাকে এর চেয়ে কম দিতে পারবো না। দোকানে কোনো বিক্রিই নেই, কম দামে কিভাবে দেব? তুমি যে দাম দিন দিন বাড়াচ্ছ, তাতে তোমার হোটেলে খেতে পারবে না কেউ। এখন তো তোমার হোটেলের কোনো জিনিসই সস্তা না। ভোলার দোকানের বিরিয়ানি খাওয়াই ভালো। বাবুলের দোকানে গ্রাহক দিন দিন বাড়ছে। মানুষ ভাতের চেয়ে বিরিয়ানি বেশি পছন্দ করে। যদি আমিও বিরিয়ানি বিক্রি করি, তাহলে মানুষ আমার দোকানে আসবে। হ্যাঁ, আমার একটা ভালো ধারণা আছে। পরদিন সকালেই সোনাঝুরি গ্রামে এক অদ্ভুত খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। তুমি কি সকালে বাবুলের বিরিয়ানি কিনতে গিয়েছিলে? না ভাই, এটা বাবুলের না, এটা গফুরের দোকানের বিরিয়ানি। কি বলছো? গফুর তো ভাতের হোটেল চালায়, বিরিয়ানির দোকান আবার কবে হলো? আজই বিরিয়ানির দোকান খুলেছে। 50 টাকায় মাংস সহ বিরিয়ানি দিচ্ছে। সে কি 50 টাকায় বিরিয়ানি, তাও আবার মাংস দিয়ে? তুমি কি সত্যি বলছো? আরে হ্যাঁ ভাই, হ্যাঁ, তোমাকে মিথ্যে কেন বলবো?
সত্যিই বলছি। তাহলে তো আজই খেয়ে দেখতে হবে 50 টাকার বিরিয়ানি। এত কম দামে বিরিয়ানি, বিষয়টি পুরো গ্রামকে বিস্মিত করে তোলে। গফুরের এই নতুন ব্যবসার কথা শুনে বাবুল বিরিয়ানি মাস্টারও চিন্তিত হয়ে পড়েন। এই গ্রামে আমার বিরিয়ানি সবচেয়ে জনপ্রিয়। এত ভালো বিরিয়ানি বানিয়েও 100 টাকায় লাভ করতে পারছি না, আর গফুর 50 টাকায় দিচ্ছে কিভাবে? নিশ্চয়ই কিছু একটা করছে। বহুদিন পর গ্রামে ফিরে আসেন রমেশ চাচা। তিনি গ্রামের একজন সম্মানিত ও জ্ঞানী মানুষ। গ্রামে কোনো সমস্যা হলে সবাই তার পরামর্শ নেয়। রমেশ চাচা, কয়েকদিন আপনাকে গ্রামে দেখিনি। মেয়ের বাড়িতে গিয়েছিলাম, এসে শুনলাম গফুর 50 টাকায় বিরিয়ানি বিক্রি করছে। হ্যাঁ চাচা, মাংস দিয়ে খুব সুস্বাদু। তাহলে আমাকেও একদিন খেতে হবে। সত্য জানার জন্য রমেশ চাচা নিজেই গফুরের দোকানে গেলেন। বিরিয়ানি ভালো, কিন্তু এত কম দামে দিলে কিভাবে? গ্রামের সবাই যেন বিরিয়ানি খেতে পারে, তাই কম দামে দিই। গফুরের কথা শুনলেও রমেশ চাচার মনে সন্দেহ থেকেই যায়। কয়েকদিন পর এক গভীর রাতে বাড়ি ফেরার পথে রমেশ চাচা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পান। চাঁদের ম্লান আলোয় তিনি দেখলেন এক লোক চাদর পরে লুকিয়ে লুকিয়ে হাঁটছে। তিনি পিছু নিলেন। লোকটি গ্রামের মুরগির খামারের সামনে গেল। কিছুক্ষণ পর খামার থেকে একজন মৃত মুরগি নিয়ে বের হলো। লোকটি সেই মুরগিগুলো নিল। হঠাৎ মুখ থেকে চাদর খুলে গেলে দেখা গেল সে গফুর। এখন বুঝলাম 50 টাকার বিরিয়ানির রহস্য। পরদিন সকালে রমেশ চাচা গ্রামের সবাইকে সত্য জানাতে গফুরের দোকানে গেলেন। তোমরা জানো গফুর কিভাবে 50 টাকায় বিরিয়ানি দেয়? সে মৃত মুরগি কিনে বিরিয়ানি বানায়। এটা কেমন কথা? আপনার কাছে কোনো প্রমাণ আছে? সেলিম, ভেতরে এসো। কামারের কর্মচারী সেলিম সব কথা বলে দেয়। সত্য জানার পর গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রতারণার জন্য তারা গফুরের দোকান ভেঙে দেয় এবং তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর সবাই আবার বাবুল বিরিয়ানি মাস্টারের দোকানে বিরিয়ানি খেতে শুরু করে। একটি সবুজে ঘেরা ছোট গ্রামে বাস করত এক গরিব কিন্তু সৎ রাখাল। তার জীবনের সব সম্পদ ছিল একটি ছাগল। ভোর হলেই সে ছাগলটিকে নিয়ে মাঠে বেরিয়ে পড়ত। রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুই তাকে থামাতে পারত না। একদিন দুপুরবেলা ছাগল চড়াতে চড়াতে রাখাল হঠাৎ রাস্তার মাঝে একটি টাকার ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি হাতে নিয়ে সে অবাক হয়ে যায়। আল্লাহ, এত টাকা! এই টাকা পেলে তো আমার সব দুঃখ শেষ হয়ে যাবে। কিন্তু না, এটা আমার নয়। অন্যের কষ্টার্জিত টাকা নেওয়া পাপ। নিজের মনের লোভকে শক্ত হাতে দমন করে রাখাল গ্রামের মোড়লের বাড়ির দিকে হাঁটা দেয়। মরল সাহেব, আমি রাস্তায় এই টাকার ব্যাগটা পেয়েছি। মনে শান্তি পাচ্ছিলাম না, তাই আপনাকে দিতে এলাম। রাখাল, তুই সত্যিই বড় মনের মানুষ। আজকাল এমন সততা খুব কমই দেখা যায়। নিশ্চিন্ত থাক, সঠিক মালিককে খুঁজে বের করব। কয়েকদিন পর গ্রামে আসে এক বড় ব্যবসায়ী। চিন্তায় তার কপালে ভাঁজ পড়ে আছে। মোড়ল সাহেব, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ব্যবসার টাকা ভরা একটি ব্যাগ হারিয়ে গেছে। চিন্তা করবেন না, আল্লাহ আপনার জন্য একজন সৎ মানুষ পাঠিয়েছেন। টাকাগুলো আমার কাছেই আছে। আমাদের গ্রামের এক সৎ রাখাল টাকাগুলো পেয়ে আমাকে জমা দিয়ে গেছে। মোড়ল রাখালকে ডেকে আনেন এবং ব্যাগটি সামনে রাখেন। এই ছেলে ব্যাগটা পেয়েও ফেরত দিয়েছে। আজও যে এমন মানুষ আছে বিশ্বাসই হয় না। বাবা, তোমার সততা আমার চোখ খুলে দিয়েছে। এই নাও, এটা দিয়ে তুমি কিছু একটা শুরু করো। সাহেব, আমি শুধু আমার কর্তব্য করেছি। আল্লাহ আপনাকে আরও সফল করুন। আমি গরুর খামার দেব, পরিশ্রম করে সম্মানের জীবন গড়ব। এই টাকাই রাখালের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রাখাল কয়েকটি গরু কিনে একটি ছোট গরুর খামার খুলে দেয়। ধীরে ধীরে তার খামার বড় হয়, অভাব দূর হয়, আর সে হয়ে ওঠে গ্রামের গর্ব।